30শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে আজহারের ফাঁসির আদেশ, বুধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল। কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক কারাগারে, জামিন নাকচ করেছে আদালত। 5 জানুয়ারিকে কেন্দ্র করে তৎপর হচ্ছে বিএনপি, 3 জানুয়ারি সমাবেশ সফল করার নির্দেশ। দেশে প্রতি 24 ঘন্টা নির্যাতনের শিকার অন্তত 50 নারী, 11 মাসে 19,000-এর বেশি মামলা। এবছর জেএসসি ও পিএসসিতে বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ 5। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আরো 2টি অভিযোগে জামায়াতের এই নেতাকে 30 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দেয়া হবে, তাই ট্রাইব্যুনালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল 11:15টার দিকে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল। 6টি অভিযোগের 5টি প্রমাণ হয়েছে বলে ট্রাইব্যুনাল ঘোষণা দেয়। গণহত্যার 3টি অভিযোগে আজহারুলকে ফাঁসির দণ্ড দেয় ট্রাইব্যুনাল। 3টি অভিযোগে তাকে ফাঁসির আদেশ দিয়েছে, 1টি অভিযোগে 25 বছরের কারাদণ্ড দিয়েছে, আরেকটি অভিযোগে 5 বছরের কারাদণ্ড দিয়েছে এবং 1টি অভিযোগে তাকে খালাস প্রদান করেছে। আমরা প্রসিকিউশন মনে করি ভিকটিম পরিবার এবং দেশবাসী তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায়ে বীরাঙ্গনাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সমাজে যেই ধরনের একটা নীরবতা ছিল, নিশ্চুপতা ছিল বীরাঙ্গনাদের নিয়ে, তাদেরকে এই নীরবতা ভাঙার আরেকটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আজকে গেলাম এবং মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন বীরাঙ্গনাদের গৌরব গাথা প্রতিটি স্কুলে এবং কলেজে যাতে পড়ানো হয়, তাদের ইতিহাসকে, তাদের যে অবদান আমাদের সমাজে, সেটি যেন বাংলাদেশের প্রতিটি বাচ্চা সেটি জানে। এই মামলার সাক্ষ্যে অসঙ্গতি রয়েছে বলে আসামিপক্ষের দাবি। যে সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন উপস্থাপন করতে পেরেছেন এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা অ্যাপিলেট ডিভিশনে যেতে পারি, যাব। রায় পড়া শুরুর আগে ট্রাইব্যুনাল জানায়, কোনো ধর্মীয় নেতা বা রাজনৈতিক দলের নেতার বিচার করা হচ্ছে না। 1971 সালে নারকীয় কর্মকাণ্ড ঘটানো ব্যক্তির বিচার করা হচ্ছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। তার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী বলছেন যে রাষ্ট্রপক্ষ যে সাক্ষী হাজির করেছে তার মধ্যে নানা ধরনের অ্যানোমালি রয়েছে এবং তার বিরুদ্ধে তারা আপিল করবেন। তাদের আসলে মূল আর্গুমেন্টটা কি, কোন বিষয়ে তারা এটা বলতে চাইছেন? আপিল করার অধিকার তো তাদের রয়েছে, যে কোনো পক্ষেরই রয়েছে। সেক্ষেত্রে তারা উচ্চ আদালতের আপিলের সুযোগটি নেবেন, এটি তাদের অধিকার, তারা এটা নিতেই পারেন। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রপক্ষের যে সমস্ত তথ্য পাঠ্য এবং সাক্ষী উপস্থাপন আমরা করেছি, তাতে আমরা আমাদের যে তার বিরুদ্ধে আনিত যে চার্জগুলো রয়েছে সেগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উচ্চ আদালতেও কিন্তু এই রায়টি বহাল থাকবে বলেই আমরা বিশ্বাস করি। 6টির মধ্যে 1 নম্বর অভিযোগ থেকে খালাস পেয়েছেন আজহারুল। 2, 3, 4 অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। 5 নম্বর অভিযোগে 25 বছর, 6 নম্বর অভিযোগে তিনি 5 বছর কারাদণ্ডাদেশ পেয়েছেন। 1 নম্বর অভিযোগটি আসলে প্রমাণ করা যায়নি কেন? এটি হচ্ছে ডেফিনেটলি কেন প্রমাণিত হয়নি, এটি আদালতের রায়ে নিঃসন্দেহে সেটি রয়েছে এবং সেখানটিতে আমার কাছে মনে হয় যে মাননীয় ট্রাইব্যুনাল আসলে আরও বেশি ডিরেক্ট এভিডেন্স চেয়েছিলেন। এখানটিতে আপনাকে মনে রাখতে হবে যে চার্জটি আমরা নিয়ে এসেছিলাম 1 নম্বর চার্জে, একমাত্র যে জীবিত সাক্ষী ছিলেন ডাক্তার মন্টু, তিনি কিন্তু মারা যান এবং ডাক্তার মন্টুর থেকে আমরা হিয়ারসে এভিডেন্স যারা শুনেছে তাদেরকে নিয়ে এসে এই চার্জটি প্রমাণ করার চেষ্টা করেছিলাম। নিঃসন্দেহে মাননীয় ট্রাইব্যুনাল মনে করেছেন যে হয়তো আরও ডিরেক্ট এভিডেন্স হলে ভালো হতো, কিন্তু প্রসিকিউশনের তো এখানে কিছু করবার নেই। সেখানে সবাই মৃত্যুবরণ করেছিল, শুধু একজন যিনি জীবিত ফেরত এসেছিল সেই গণহত্যা থেকে তিনিও মারা যান পরবর্তীতে। মানবতা বিরোধী অপরাধের রায়ের প্রতিক্রিয়ায় আসামির সমর্থকদের ডাকা হরতাল নিয়ে ট্রাইব্যুনালও একটি রায়ে একসময় কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন। আজকে এই বিষয়ে ট্রাইব্যুনালের কোনো বা আদালতের রায়ে এর কোনো প্রতিফলন আছে কিনা?
আজকের রায় খুব সুস্পষ্টভাবে মাননীয় ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগে বলেছেন যে আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, আইনের শাসনের প্রতি যদি আমাদের আস্থা থাকে, তাহলে ইট ইজ ডিফিকাল্ট, খুব কষ্টকর এই ফৌজদারি আইনে বা এই অপরাধ যে সমস্ত মামলায় রয়েছে এই মামলাতে দুই পক্ষকে খুশি করা। তবে তার মানে এই নয় যে আমরা যারা কোনো রায়ে অসন্তুষ্ট হচ্ছি আমরা সেটিতে সহিংসতার পথে সেটি নিয়ে চলে যাব। সুতরাং আজকে যে নির্দেশনা রয়েছে মাননীয় ট্রাইব্যুনাল দিয়েছে সেটি খুবই সুস্পষ্ট যে যেখানে আইনের অধিকারী প্রতিকারের ব্যবস্থা রয়েছে, আজকের রায় কেউ যদি সংক্ষুব্ধ হন তিনি কিন্তু উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাচ্ছে। সেখানটিতে কিন্তু সহিংসতার পথ বেছে নেওয়া বা সেই অর্থে যে হরতালে ডাক দেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে মোটেও কাম্য একটি বিষয় নয়। আপনারা অনেকগুলি মামলায় ট্রাইব্যুনালের রায় পেয়েছেন, আমি অনেকগুলি বলতে বেশ কিছু মামলা ট্রাইব্যুনালের রায় পেয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেশ কিছু মামলা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। আপনারা যে আইনজীবীরা রাষ্ট্রপক্ষে কাজ করছেন এই বিষয়ে তাদের কি একটু বেশি কাজ করতে হচ্ছে, হিমশিম খাচ্ছে, না আপনারা ঠিক আছেন, আপনাদের শক্তি আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করছেন? আমরা যেভাবে কাজ করছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের কাজের চাপ তো সবসময় ছিল এবং আছে, তবে আমাদের এখন বর্তমানে 19 জন প্রসিকিউটর রয়েছে, আমরা সবাই বিভিন্ন মামলা নিয়ে ব্যস্ততায় সময় কাটাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে লজিস্টিক সাপোর্ট। লোকবল বাড়ানোর ব্যাপারটি হচ্ছে যদি হঠাৎ করে তদন্ত সংস্থা থেকে একসাথে যদি 30-40টি মামলা চলে আসে চূড়ান্ত প্রতিবেদন, নিঃসন্দেহে 19 জন প্রসিকিউটর দিয়ে সেটি সম্ভব নয়। তবে বর্তমানে যে অবস্থা আছে সেখানে আমাদের লজিস্টিক সাপোর্ট যদি বাড়ানো হয় তাতে আমাদের কাজ আরও গতি পাবে। বেশ, তুরিন আফরোজ আপনাকে অনেক ধন্যবাদ। এডিট স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।